চলো আমরা তাহলে ক্লাস শুরু করি। ম্যাগনেটিক ইফেক্টস অফ কারেন্ট। আমরা গতদিন হচ্ছে ট্রান্সফরমার শুরু করছিলাম। আজকে ওই ট্রান্সফরমারের টপিকটাই দেখবো এবং এখানে কিছু ম্যাথ দিয়ে আমরা আসলে এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, টপিক হচ্ছে ট্রান্সফরমার। তো গতদিন পর্যন্ত আমরা দেখছিলাম যে ফ্যারাডেস ল মেনে আমরা তোমার হচ্ছে ট্রান্সফরমার তৈরি করছিলাম, ইনডিউস ভোল্টেজ আর ইনডিউস কারেন্ট তৈরি হয়েছিল। আমরা যদি একটু মনে করি কি হয়েছিল গতদিন, আবার একটু ছবিতে দেখাই। তো আমরা বলছিলাম যে এরকম একটা কোর থাকে, যে কোরটাকে আমরা নাম দিছিলাম হচ্ছে এটা আয়রন কোর হইতে পারে অথবা যে কোনো মেটালিক কোর হবে। এই কোডটা একটা স্পেসিফিক রিজনে ইউজ করা হয়। এর একটা সাইডে হচ্ছে আমরা দেই হচ্ছে আমাদের ইনপুট সার্কিট, কাইন্ড অফ প্রাইমারি সার্কিট, আর আরেকটা সাইডে দিই হচ্ছে আউটপুট সার্কিট বা সেকেন্ডারি সার্কিট। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার ইনপুট। এখানে হচ্ছে আমি এসি সোর্স দেই, এখানে এসি কারেন্ট থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে আমার আউটপুট। এখানে কোনো সোর্স থাকে না, বাট স্টিল আমি এখানে একটা কারেন্ট জেনারেট করতে পারি বা কারেন্ট এখানে ইনডিউস হয়। ঠিক আছে, এবং ইনডিউসটা কোন ল অনুসারে হয় আমরা গতদিনই বলছিলাম যে ফ্যারাডেস ল অনুসারে হবে। তাহলে এখানে হচ্ছে আমার এসি সোর্স, এসি সোর্স, এটা আমার প্রাইমারি সার্কিট, প্রাইমারি সার্কিট। অনুসিন্থি আমার কথা শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে। সেকেন্ডারি সার্কিট, ঠিক আছে। আমরা এখন ধরো এখানে যে পটেনশিয়ালটা দিছি বা এখানে যে ভোল্টেজটা আমি দিছি ইনপুট হিসেবে, ধরলাম ওইটা হচ্ছে ইপি। ই ফর হচ্ছে ইএমএফ। তাহলে এখানে আমরা যে ইএমএফটা বা যে পটেনশিয়ালটা বা ভোল্টেজটা যেটাই বলি, এখানে আমরা ইনপুট হিসেবে দিছি হচ্ছে ইপি পরিমাণ ভোল্টেজ। এখানে নাম্বার অফ টার্ন আছে হচ্ছে এনপি। নাম্বার অফ টার্ন মনে আছে কি ছিল? এনিওয়ান? নাম্বার অফ টার্ন হচ্ছে এইখানে আমি যতগুলা মানে কয়েলকে যতগুলা ফুল সাইকেল কমপ্লিট করাইছি এখানে, সেই নাম্বার অফ টার্ন হচ্ছে এনপি। যদি এখানে 100টা কমপ্লিট টার্ন থাকে তাহলে এনপির ভ্যালু হবে হচ্ছে 100। যদি 200টা কমপ্লিট টার্ন থাকে তাহলে এনপির ভ্যালু হবে হচ্ছে 200। ঠিক একইভাবে সেকেন্ডারিতে আছে হচ্ছে ধরলাম এনএস, আর এইখানে যে ভোল্টেজটা ইনডিউস হবে অ্যাকর্ডিং টু ফ্যারাডেস ল সেটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে ইএস। ঠিক আছে, এবং আমরা বলছিলাম যে এখানে যেই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা ক্রিয়েট হবে, ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা এরকম হবে, ঠিক না? পুরাটাই কোরের ভিতর দিয়ে যাবে। সো তোমরা কি কেউ বলতে পারবা কেন পুরা ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলা কোরের ভিতর দিয়ে গেল, কেন বাইরে দিয়ে গেল না? গতদিন আমি এটা বলছিলাম, কারো কি মনে আছে? কারণ এয়ারের যে রেজিস্ট্যান্স অনেক বেশি ম্যাগনেটিক ফ্লাক্সের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ম্যাগনেটিক ফ্লাক্স আসলে এয়ার দিয়ে ট্রাভেল করার থেকে ওর জন্য ইজি হয় হচ্ছে আয়রন কোর দিয়ে ট্রাভেল করা। ঠিক আছে, এই জন্য দেখা যায় যে 99% আসলে ম্যাগনেটিক ফিল্ড লাইনস বা ম্যাগনেটিক ফিল্ডের যে স্ট্রেংথ তুমি হচ্ছে ওই পাওয়া হচ্ছে আয়রনের মধ্যে। আমরা মনে আছে বলছিলাম যে আয়রন হচ্ছে একটা, তোমার হচ্ছে আয়রনকে আমরা নাম দিছিলাম হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইজিলি হচ্ছে ম্যাগনেটাইজ হয়, ওইটার ভিতর দিয়ে ইজিলি তোমার ম্যাগনেটিক লাইনস গুলা ফ্লো করতে পারে। ঠিক আছে, এই জন্য আমরা বলতেছিলাম যে এখান দিয়ে যে ফ্লাক্স বের হয়েছে, এখান দিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনস বের হয়েছে পুরাটাই অ্যাকচুয়ালি সেকেন্ডারি ভিতর দিয়ে চলে গেছে, কোনো লস হয় না এখানে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে দেয়ার ইজ নো লস। মানে ইন আইডিয়াল কেস আমরা ধরে নিব, ইন আইডিয়াল কেস no loss of power, no loss of energy বা no loss of power, no loss of energy oblique power। যদি ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অ্যাকচুয়ালি কিছুটা বাইরে দিয়েও যাইতো তাহলে কিছুটা তুমি লস করতে। ঠিক আছে, পুরো ম্যাগনেটিক ফিল্ড ইউজ করতে পারতা না ইন্ডাকশনের জন্য। ঠিক আছে, যেহেতু এখানে পুরোটাই আসলে সেকেন্ডারি সার্কিটের ভিতর দিয়েও যাচ্ছে, এখানে আমরা ধরে নিচ্ছি কোনো ম্যাগনেটিক কোনো লস হচ্ছে না এনার্জি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি? পাওয়ার, পাওয়ার in primary circuit, primary circuit
ইকুয়াল টু হচ্ছে পাওয়ার ইন সেকেন্ডারি সার্কিট। ঠিক আছে, এখানে কোনো পাওয়ারের কোনো লস হচ্ছে না। আচ্ছা, সো এই কথাটা যেমন লিখলাম, আমরা গতদিন আরো একটা কথা বলতেছিলাম, অনুসিনথিয়া তোমার কি মনে আছে? আমরা বলতেছিলাম নাম্বার অফ টার্ন যত বাড়ে পটেনশিয়াল জি তত স্যার। বাড়ে। হ্যাঁ, নিধি হাত তুলছো, কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আমি একটু লেট করছি তো। ওই যে স্কোয়ার দুইটা বক্স, এইটা অ্যাকচুয়ালি কি? এটা আয়রন কোর। আমরা বলছিলাম না যে আয়রনের ধরো প্লেট, মাঝখান থেকে এই অংশটুকু আচ্ছা, কাটা। এইটার জন্যই কি হচ্ছে কি কোনো এনার্জি লস করবে না? হ্যাঁ, এটার জন্য কোনো এনার্জি লস আচ্ছা হচ্ছে না, আচ্ছা বা মানে আইডিয়াল কেসে হচ্ছে না। অ্যাকচুয়ালি যখন প্র্যাকটিক্যাল কেসে যাবা, ইনপুট আর আউটপুট একটু আলাদা হয়, আউটপুট সবসময় একটু কম হয়, আচ্ছা, কিছুটা ঠিক আছে। লস হবে। আমরা ওই যে যেটা বলছিলাম যে সব ম্যাগনেটিক ফিল্ড লাইন তো আর যাইতে পারে না, 95% টু 98% ধরো যাইতেছে, কিছু তো আসলে বাইরে দিয়ে যাচ্ছে। সো ওইগুলা আসলে আচ্ছা কখনো মানে ওগুলার জন্য কখনো তুমি ইন্ডাকশন পাচ্ছ না। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আমরা গতদিন যেটা বলতেছিলাম যে এন বাড়লে, নাম্বার অফ টার্ন বাড়লে ওইখানে ইন্ডাকশন বেশি হবে, ভোল্টেজ বেশি ক্রিয়েট হবে। তাহলে আমরা যদি এটা বলে থাকি, তাহলে ই প্রপোর্শনাল টু এন বলা যায় না? এন বাড়লে যেহেতু ইও বাড়তেছে, তাহলে আমরা বলতে পারি ই হচ্ছে প্রপোর্শনাল টু এন। তাহলে একটা ফর্মুলা কি আমরা লিখতে পারি এখান থেকে, যে ইপি ডিভাইডেড বাই ইএস কি লেখা যাবে বলো তো, যদি প্রপোর্শনাল হয়? এনপি বাই এনএস। এনপি বাই এনএস, কারণ যেহেতু প্রপোর্শনাল, যখন প্রাইমারি ভোল্টেজ উপরে, তখন প্রাইমারির নাম্বার অফ টার্নও উপরে। ঠিক আছে, ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। ঠিক আছে, আমরা এটাকে বক্স করে ফেলি। এটা হচ্ছে আমার একটা ফর্মুলা। আর আরেকটা ফর্মুলা হচ্ছে আমরা পাবো হচ্ছে এই যে লাইনটা লিখলাম, এই লাইনটা থেকে, এই লাইনটাতে কি লেখা যায়, পাওয়ার এট প্রাইমারি ইকুয়াল টু হচ্ছে পাওয়ার এট সেকেন্ডারি। এবং যদি আমরা সেটা লিখতেই পারি, পাওয়ারের ফর্মুলা কি ছিল মনে আছে? পাওয়ার সমান সমান ছিল না ভি ইন্টু আই? সবার মনে আছে নিশ্চয়ই, এটা সার্কিটে আমরা পড়ছিলাম। পাওয়ারের ফর্মুলা ছিল পাওয়ার সমান সমান ভি ইন্টু আই। যদি সেটাই হয়, দেখো তো এই পাওয়ার প্রাইমারি আর পাওয়ার সেকেন্ডারি, এটার জন্য কি ফর্মুলা লিখতে পারবো? আচ্ছা, আমাদের এখানে এই যে এটা কি একটা ভোল্টেজ না? ইএমএফ কি এক ধরনের ভোল্টেজ? তাহলে আমরা বলতে পারি এই যে পাওয়ার ইজ ইকুয়াল টু যে ভিআই লিখছিলাম, সেটাকে আমরা চাইলে ই ইন্টু আইও লিখতে পারি না? কারণ ই আর ভি তো আসলে দুইটাই কি ভোল্টেজই নির্দেশ করছে। ই হচ্ছে ইএমএফ এর জন্য আমরা ইউজ করতেছি জাস্ট। বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে পাওয়ার প্রাইমারিকে কি লেখা যাবে? ইপি ইন্টু আইপি। ঠিক একইভাবে পাওয়ার সেকেন্ডারিকে কি লেখা যাবে? ইএস ইন্টু আইএস, যেহেতু কোনো পাওয়ার লস হচ্ছে না। এই দুটাকে আবার সমান লিখতে পারবো আমরা। তাহলে একটা হচ্ছে যে পাওয়ারের ফর্মুলা ইপি আইপি ইএস আইএস লেখা যাচ্ছে, আবার যেহেতু এই দুটো সমান, তাহলে আমরা এখানে বসাই দিতে পারি ইপি আইপি ইকুয়াল টু হচ্ছে ইএস আইএস, বা আমরা এটাকে লিখতে পারি ইপি বাই ইএস ইকুয়াল টু হচ্ছে আইএস বাই আইপি। আচ্ছা, এখানে সম্পর্কটা কি প্রপোর্শনাল নাকি ইনভার্সলি প্রপোর্শনাল বলো তো? ইনভার্সলি প্রপোর্শনাল। প্রপোর্শনাল তো হইলো না। এখানে ইনভার্সলি প্রপোর্শনাল। প্রাইমারি উপরে, এখানে দেখো কারেন্টের ক্ষেত্রে প্রাইমারি নিচে, তাহলে কারেন্টের সাথে পটেনশিয়ালের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। ই প্রপোর্শনাল টু হচ্ছে 1/i। এবং গতদিন আমরা এটা বলছিলাম না যে স্টেপ আপ আর স্টেপ ডাউন ট্রান্সফরমার যেটাই বলি, মেইনলি হচ্ছে যে কারেন্ট যখন তুমি বাড়ায় দাও তখন ভোল্টেজ কমে যায়, আর ভোল্টেজ যখন তুমি বাড়ায় দাও তখন কারেন্ট কমে যায়। কারণ কি, দুইটার মাল্টিপ্লিকেশন যে পাওয়ার, এই পাওয়ারটা তো সেম থাকতে হবে। তাহলে ইনপুট আউটপুটের পাওয়ার সেম থাকতেছে, তুমি যদি কোনো কারণে আউটপুটে ভোল্টেজ কম আইসো, তাহলে কারেন্ট বেশি পাবা, আর ভোল্টেজ বাড়াইলে কারেন্ট কম পাবা। আমার কথা বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কি ফর্মুলা দুইটা ক্লিয়ার কিনা দেখো। এই দুইটা ফর্মুলা থেকে কিন্তু ম্যাথ গুলো আসবে। একটা হচ্ছে নাম্বার অফ টার্নের সাথে ভোল্টেজের রিলেশন কেমন, প্রপোর্শনাল রিলেশন। ঠিক আছে, ইপি বাই ইএস হচ্ছে এনপি বাই এনএস। আর আরেকটা ফর্মুলা হচ্ছে যেটা আমরা দেখছিলাম যে কারেন্টের সাথে
হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন, ইপি বাই ইএস হচ্ছে আইএস বাই আইপি, অর্থাৎ কারেন্টটা উল্টায় গেছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে চলো আমরা ম্যাথ করা শুরু করি এই যে যে ফর্মুলাগুলো দেখলাম এই ফর্মুলাগুলো থেকে। ওকে, এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। আমাদের ফেসবুকে যারা আছে তারাও চাইলে কোশ্চেন করতে পারে, যদিও কম সংখ্যক আছে ফেসবুকে। আজকে কি অর্পা আসছে ক্লাস করতে? ওকে, সো চলো তাহলে আমরা সামনের পেজে মুভ করি। ঠিক আছে, সো আমরা প্রবলেম করা শুরু করি, প্রবলেম অন ট্রান্সফর্মার। ঠিক আছে, তোমরা এগুলো বেশিরভাগই আজকে তোমাদের করতে হবে, আমি প্রবলেমগুলো লিখে দিব, তোমরা সলভ করবা। আমরা একটা ছবি আঁকি, চলো। অনুসিনথিয়া কি আমার কথা শুনতেছো? জি স্যার শুনছি। এই যে অ্যাপটা আমি ইউজ করতেছি স্মুথ ড্র, সরি স্কেচবুক, এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে, যে প্রেডিক্টিভ স্ট্রোক আছে, বুঝছো, স্টেডি স্ট্রোক আছে। এই যে কেবল আমি যে কয়েলগুলো আঁকলাম এটা হচ্ছে সম্ভবত হচ্ছে প্রেডিক্টিভ স্ট্রোক দিয়ে, ওই আঁকার পরে ও আবার এটাকে সুন্দর স্মুথ করে ফেলে। তো তোমরা যারা ড্রয়িং করো তারা, আমি জানি না তোমরা কি ইউজ করো এমনি, যখন অনলাইনে কি কেউ ইসে সফটওয়্যার ইউজ করে ড্রয়িং করছো কখনো? অনলাইনে ভাইয়া কখনো করি নাই, আচ্ছা, যদি করতে চাও সবসময় এরকম পেজে। অনেক আসলে আছে। ঠিক আছে, সফটওয়্যার আছে যারা এই যে তোমার বিভিন্ন ডিজাইনের কাজ করে, তারা নরমালি এটা ইউজ করে। আচ্ছা, একজন হাত তুলছে, কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। হাত আবার সরাই নিছে। ওকে, সো এটা হচ্ছে প্রাইমারি। তো আমি কিছু ডেটা দিয়ে দিচ্ছি, তোমাদের করতে হবে। এখানে বলছে ইপি এর ভ্যালু হচ্ছে 10,000 ভোল্ট। ঠিক আছে, এখানে নাম্বার অফ টার্ন হচ্ছে 5,000। ঠিক আছে, তোমাকে বলছে এটা হচ্ছে বাসাবাড়ির লাইন এট ইয়োর, বলতে পারো হাউস। এখন তোমাকে এইভাবে যদি বলে দেয় লাইন এট ইওর হাউস, তাহলে তো আমরা যদি ভোল্টেজ না দেয়, যদি ভোল্টেজ দরকার পড়ে, তখন তো আমরা যে 220 ধরে নিব, তাই না? এক্স্যাক্টলি ওই জন্যই তো আমি দিলাম না, ঠিক না? ডাইরেক্টলি না দিয়ে আমরা হচ্ছে তোমার বলছি যে লাইন তোমার হাউসে ঢুকছে এই লাইনটা। ঠিক আছে, এবং তোমার হাউস হচ্ছে বাংলাদেশে, কারণ তুমি যদি আবার ইউএসএ তে যাও ওইখানে কিন্তু ভোল্টেজ 220 না, ওখানে আবার 110 ভোল্ট ইউজ করে। ঠিক আছে, ওকে। সো এখন তোমাকে বলছে হাউ মাচ নাম্বার অফ টার্ন ইজ রিকোয়ার্ড ইন সেকেন্ডারি সার্কিট, এটা বের করতে বলছে। স্যার তাহলে এখানে আমাদের কোন ফর্মুলাটা ইউজ করব? এখানে কোন ফর্মুলাটা ইউজ করবা বলো? ফার্স্ট এরটা, যেখানে প্রপোর্শনাল ইনভার্স, প্রপোর্শনাল, শুধু স্যার প্রপোর্শনাল। 440 आंसर। আচ্ছা, ইএস আমরা জানি যে 220 হইতে হবে, ঠিক না? কারণ হচ্ছে বাসা বাড়িতে আমাদের যে ভোল্টেজ থাকে এটা হচ্ছে 220 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি? ইপি বাই ইএস ইকুয়াল টু হচ্ছে এনপি বাই এনএস। তাহলে আমরা ভ্যালুগুলো যদি বসাই দেই, 10,000, এখানে হচ্ছে 220, এখানে এনপি হচ্ছে 5,000, এখান থেকে এনএস টা তাহলে বের হয়ে যাবে। তাহলে আমরা যদি দেখি এনএস কত আসছে, 440 নাকি? 110 তাহলে ভুল করছো, কত? 110। ওকে, তাহলে 110 হচ্ছে নাম্বার অফ টার্ন। রেসিপি মিলিয়ে ফেলেছি। এই মিত্রা ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। এই তোমাদের ম্যাডামের কি খবর, ক্লাস নিচ্ছে? জি ভাইয়া। কিসে, গ্রুপে নিচ্ছে? ওই যে কমে জুমে নিচ্ছে। উনি জুমে নিচ্ছে? হ্যাঁ। ভালো।
উনি কি বোর্ড ইউজ করে নিচ্ছে না কিভাবে পড়াচ্ছে? কোন ম্যাডাম ভাইয়া? আমি জিজ্ঞেস করতেছি হচ্ছে যে কি জানি নাম ভুলে গেলাম তো। মিল্কি মিস। মিল্কি মিস, হ্যাঁ হ্যাঁ। ওহো, হ্যাঁ উনি হচ্ছে গিয়ে বোর্ডেই নিচ্ছে ভাইয়া। বোর্ডেই নিচ্ছে না? আচ্ছা জুমে নিচ্ছে উনি? হ্যাঁ জুমে নিচ্ছে। আচ্ছা ওকে, সো চলো আমরা উনি কি মোটামুটি রেগুলার ক্লাস নিচ্ছে না শুক্র শনি করে বা অন্যান্য দিন? হ্যাঁ হ্যাঁ ওনার ব্যাচ টাইমিং করে টাইমলি ক্লাস নিচ্ছে সে। বাহ ভালো তো, গুড। এটাই দরকার, কারণ আলটিমেটলি আমরা কবে আবার ক্লাসরুমে ফেরত যেতে পারবো আমার মানে ডাউট আছে যে এটা 2-3 মাসের মধ্যে হয়তো হবে না, বুঝছো? সো সময় লাগবে। ঈর্ষিয়া বলছে যে ও অটোডেস্ক ইউজ করে, আমি অটোডেস্ক স্কেচবুক ইউজ করতেছি। ঈর্ষিয়া ওকে, সো তাহলে এই টাইপের প্রবলেম খুব ইজি, বুঝতে পারতেছো? এখন সেম ভাবে যদি তোমাকে বলে দিত যে এইখানে প্রাইমারির কারেন্ট আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার, তাহলে এখানে সেকেন্ডারিতে তুমি কারেন্ট কত পাবা? তাহলে এবার কোন ফর্মুলাটা আমরা ইউজ করতাম বলো তো? আইএস এর ভ্যালু কত হবে? তখন কি আমরা বলতে পারি, তখন আমরা ওই ফর্মুলাটা ইউজ করতাম যে ইপি বাই ইএস ইকুয়াল টু হচ্ছে এন সরি আইএস বাই আইপি। IP by IS. আইএস বাই আইপি, এটা ইনভার্সলি প্রপোর্শনাল। সো এখানে প্রাইমারি উপরে, এখানে প্রাইমারিটা নিচে হবে, ঠিক আছে? এই নম্রতা ঠিক আছে তো? তাহলে 10,000 এটা হবে হচ্ছে 220, আইএস হচ্ছে আমরা বের করব, আইপি হচ্ছে কত 5 অ্যাম্পিয়ার। তাহলে দেখো তো এখান থেকে আইএস এর ভ্যালু কত আসতেছে, কেউ কি বের করছো? আমি একটু আমার ইসে করে ফেলি, 10,000 ইনটু 5 ডিভাইডেড তুই বাই, কি অ্যান্সারটা পয়েন্টে আসে ভাইয়া? হ্যাঁ পয়েন্টে আসবে, সমস্যা নেই। তাহলে আসলে 27.27. হ্যাঁ 227.27। আচ্ছা এটাই হচ্ছে আমার অ্যান্সার, বুঝা গেছে? এটা একটা অ্যান্সার, এটাও একটা অ্যান্সার। তাহলে এই আমি যেভাবে দেখাইলাম না, এই ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে এরকম। কি বলছি বোঝা গেছে? ম্যাক্সিমাম ম্যাথ হচ্ছে এরকম, খুব একটা ভেরিয়েশন নাই এখানে। এখন আসো যে আমি এগুলা একটু ফিল করানোর চেষ্টা করি। আমরা তো শুধু ম্যাথ করেই আসলে ক্ষান্ত থাকি না, আমরা সবসময় চেষ্টা করি যে রেজাল্ট গুলো এরকম আসতেছে এতে কি বোঝাইতেছে, ঠিক আছে? যেমন দেখো যে এই ট্রান্সফরমারটা হইতে পারে যে আমার বাসার যে অ্যাপার্টমেন্ট টাইপের যে বাসাগুলো এখন হয়, তোমরা জানো কিনা জানি না যে অ্যাপার্টমেন্ট টাইপের সব বাসার নিচে একটা করে ট্রান্সফরমার থাকে। কারণ গভর্নমেন্ট ডাইরেক্ট বাসাতে 220 ভোল্টে কারেন্ট দিতে চায় না, কারণ 220 ভোল্টে যদি বাসাতে কারেন্ট দেয়, গভর্নমেন্ট যে লাইন দিয়ে দিবে ওই লাইনে অনেক বেশি লস হয়ে যায়। আমরা গতদিন এটা নিয়ে ডিসকাস করতেছিলাম, মনে আছে? যে 220 ভোল্টে যদি অনেক বেশি কারেন্ট ফ্লো করাও, হ্যাঁ, তখন দেখা যাবে যে ওই কারেন্টের জন্য তারের ভিতরে অনেক বেশি পাওয়ার লস হয়ে যাবে, যেটা আলটিমেটলি তুমি চাও না। তুমি পাওয়ার প্ল্যান্টে যে পাওয়ার জেনারেট করছো, তুমি তো চাও না সেটা লস হোক, ঠিক না? তুমি চাও সবগুলা এটার যিনি গ্রাহক মানে যারা কনজিউমার, সেই কনজিউমার এন্ডে যেতে চলে যায়, ঠিক আছে? এই জন্য ধরো বাসা বাড়িতে যে লাইনগুলা আসে, সব লাইন 220 ভোল্টে আসে না, যেগুলা বিশেষ করে অ্যাপার্টমেন্ট, গভর্নমেন্ট করছে কি ওগুলাতে হাই ভোল্টেজের লাইন দিয়ে দিছে, ঠিক আছে? হাই ভোল্টেজের লাইন দিলে যেটা সুবিধা হচ্ছে যে এই যে রাস্তা থেকে যে তোমার বাসা পর্যন্ত আসতেছে, সেটা ইভেন ধরো 50 মিটার হোক আর 40 মিটারই হোক, এই 50 আর 40 মিটারের মধ্যে তারের ভিতরে, ওয়্যারের ভিতরে খুব একটা লস হচ্ছে না, ঠিক আছে? তাহলে যদি একটু হাই ভোল্ট আসে সমস্যা নাই, এরপরে বাসায় আসার পর তুমি ওটাকে ট্রান্সফরমার দিয়ে ইউজ করে এটা আবার তুমি কত ভোল্টে নিয়ে গেলা, 220 ভোল্টে নিয়ে গেলা, ঠিক আছে? এবং দেখো বাসায় যে কারেন্টটা আসছে, মাত্র কত কারেন্ট আসছিল সবাই দেখো তো, প্রাইমারি সার্কিটের কারেন্টটা কত আসছিল? 5 ampere. 5 অ্যাম্পিয়ার কারেন্ট আসছিল মাত্র। তুমি আউটপুটে কারেন্ট কত পাইলা ক্যালকুলেট করে? 227.27। 227.27 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এখন আমি জাস্ট একটা আইডিয়া দিই, আমার বাসাতে কারেন্ট কনজাম্পশন হচ্ছে সব মিলায় ধরো 10 অ্যাম্পিয়ারের মতো, সে ফর এক্সাম্পল, ঠিক আছে? আমার যে ফ্ল্যাটটা আছে এখানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট কনজাম্পশন আছে। তাহলে সবাই তো 220 ভোল্ট ইউজ করতেছে, আমি হচ্ছে 10 এম্পিয়ার কারেন্ট নিচ্ছি, আর একটা ফ্ল্যাট আছে সে হয়তো 7 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে, আর একটা ফ্ল্যাট আছে সে হয়তো 10 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তাহলে আমি কি বলতে পারি ওই 227 এম্পিয়ার দিয়ে মোটামুটি সবগুলা ফ্ল্যাটে আসলে কারেন্ট সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে? জি ভাইয়া। আর আমি যদি শুধু ওই 5 এম্পিয়ার নিয়ে বসে থাকতাম, ওই 5 এম্পিয়ার তো আমার বাসাকেই সাপ্লাই দিতে পারতো না ঠিক মতো,
যদিও এটার ভোল্টেজ অনেক বেশি থাকতো, আমার বাসায় লাগানোর সাথে সাথে সব মেশিন টেশিন নষ্ট হয়ে যেত, কারণ আমার মেশিন গুলা বা আমার এসি টেসি ফ্রিজ টিজ যা আছে এগুলো 220 ভোল্টে কাজ করার জন্য তৈরি, এটা কিন্তু 10,000 ভোল্টে কাজ করার জন্য তৈরি না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, সরকারের এই কাজের জন্যই কি মেইনলি ট্রান্সফরমার ইউজ করা হচ্ছে, যাতে করে হচ্ছে লস যাতে কমানো যায়, মেইনলি হচ্ছে লস কমানোর জন্য। দেখো আমি এখন কিছু বাস্তব কথাবার্তা বলি যেগুলো তুমি রিলেট করতে পারবা। তোমরা কিছুদিন যাবত শুনতেছো যে বাংলাদেশ কিন্তু এখন মানে কারেন্ট মানে অনেক বেশি উৎপাদন করতেছে, এখন উদ্বৃত্ত থাকে, এখন কিন্তু তোমার আর কোনো মানে স্কারসিটি নাই, ঠিক আছে? লোডশেডিং কিন্তু না করলেও চলে, মানে যেহেতু আমরা অনেক বেশি প্রোডাকশনে আছি, ঠিক আছে? আমাদের এনাফ পরিমাণ হচ্ছে কারেন্ট কারেন্ট জেনারেট করতে পারতেছি, পাওয়ার জেনারেট করতে পারতেছি। বাট দেখবা তারপরেও তুমি গ্রামের বাড়িতে যখন যাবা, ঢাকা শহরে কোনো কারেন্ট যায় না, খুব কম গেলেও বা 5 মিনিট পর চলে আসে, কিন্তু গ্রামের বাড়িতে যদি যাও একদম উপজেলা লেভেলে, উপজেলারও কোনো একটা গ্রামে দেখবা ওদের ওইখানে এখনো 12 ঘন্টা কারেন্ট থাকে, 12 ঘন্টা কারেন্ট থাকে না। এটা কি খেয়াল করছো কেউ? জি ভাইয়া। কি ভাইয়া? মানে ওই যে পল্লী বিদ্যুতের থেকে যাদের লাইন নেয়া, হ্যাঁ, আরইবি বলে এটাকে, রুরাল সামথিং, হ্যাঁ। তো পল্লী বিদ্যুৎ থেকে আসলে যেখানে যেখানে কারেন্ট নেওয়া হয়েছে দেখবা ওদের এখনো অনেক কারেন্ট যায়। কেউ কি কখনো চিন্তা করো নাই যে সরকার এত এত কারেন্ট তৈরি করতেছে, আমরা উল্টা কারেন্ট এখন হচ্ছে এক্সট্রা তৈরি হয়ে থাকে, তাও কেন আসলে ওই রুরাল এরিয়া গুলাতে কারেন্ট যাইতেছে? এই কোশ্চেনের কি সমাধান করতে পারছো, বা এই কোশ্চেন কি কখনো আস্ক করছো নিজেদের? না ভাইয়া, তুমি এখন বলো কেন। আচ্ছা, এটার মেইন রিজন হচ্ছে মানে পাওয়ার জেনারেশন একটা জিনিস, আর হচ্ছে পাওয়ারের ডিস্ট্রিবিউশন আর একটা জিনিস, ঠিক আছে? দেখবা যে বাংলাদেশে পাওয়ার প্ল্যান্ট কিছু আছে আর কিছু আছে ডিস্ট্রিবিউশন কোম্পানি। তোমার বাসার যে কারেন্ট বিলটা দিয়ে যাচ্ছে এরা হচ্ছে ডিস্ট্রিবিউশন কোম্পানি, ঠিক আছে? যেমন একটা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তোমার হচ্ছে ডিপিডিসি, একটা আছে ডেসকো, ঠিক আছে? মুমু বলছে যে নানু বাড়িতে আগে হয়তো এখন যায় না, তারপরেও তোমার নানু বাড়ি হয়তো খুব বেশি গ্রামে না, এখনো অনেক গ্রাম আছে কারেন্ট থাকলেও পুরোপুরি ফুল টাইম পায় না, ঠিক আছে? আমি ওগুলার কথা বলতেছি, হ্যাঁ। যেগুলা উপজেলার প্রাণ কেন্দ্রে রয়েছে সেগুলাতে এখন কারেন্ট ঠিক মতোই পাওয়া যায়, এগুলো আরো ইমপ্রুভ করবে আস্তে আস্তে। বাট পুরা বাংলাদেশ কিন্তু এখনো ওই মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এখনো কিন্তু লোডশেডিং চলে। যেমন আমার বোধহয় নানা শ্বশুর বাড়ি যে, সেখানে এখনো কিন্তু 10 ঘন্টা কারেন্ট থাকে না গরমের দিনে, ঠিক আছে? তো এটার মেইন এটা রিজন কি ভাইয়া? ডিস্ট্রিবিউশন কোম্পানি কম তাই? না না, কথা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন কোম্পানি, দেখো আমাদের আসলে এই যে রুরাল এরিয়াতে যখন যাবা ওইসব জায়গায় তোমার হচ্ছে এই ট্রান্সফরমার কম আছে। ট্রান্সফরমার কম থাকাতে যেটা হয়েছে, ওইখানে সব লাইনই হচ্ছে 220 ভোল্টের লাইন। ধরো কিলোমিটারের পর কিলোমিটার খালি 220 ভোল্টের লাইন চলছে, তার মানে কি আমি বলতে পারি ওখানে লস অনেক বেশি হচ্ছে। তুমি যদি একটা ট্রান্সফরমার দিয়ে মোটা তার দিয়ে আসলে ওটাকে কারেন্টটাকে নিতে পারতা, তাহলে তোমার লস কম হইতো, তুমি বাসা বাড়িতে ঠিক মতো দিতে পারতা। তো এখন যেটা দেখা যায় অনেক প্রোডাকশন হইলেও অনেক বেশি লসও আছে। এখন তুমি কি চাবা যে তুমি ধরো সে ফর এক্সাম্পল, আমি একটা বাস্তব এক্সাম্পল দেই, ধরো একটা বিদেশি কোম্পানি পাওয়ার প্ল্যান্ট দিছে, তারা 10 মেগাওয়াট পাওয়ার উৎপাদন করতেছে, ঠিক আছে? 10 মেগাওয়াট পাওয়ার উৎপাদন করতেছে, গভর্নমেন্ট তাদেরকে 10 মেগাওয়াটের পেমেন্ট করতেছে। তুমি যখন এটাকে কনজিউমারদের দিচ্ছ 10 মেগাওয়াট হয়ে যাইতেছে 6 মেগাওয়াট, কারণ কি ওই যে রুরাল এরিয়াতে যে দিতে গেছো ওইসব জায়গায় তো প্রচুর লস হয়েছে, ওখানে তো তুমি 10 মেগাওয়াট পুরোটা বাসা বাড়িতে দাও নাই, ওখানে অনেক লস হয়ে 6 মেগাওয়াট দিছো। তাহলে ওই রুরাল এরিয়া যারা যারা হচ্ছে গ্রামে রয়েছে তারা বিল কিন্তু ওই 6 মেগাওয়াটেরই দিচ্ছে। তাহলে দেখো গভর্নমেন্ট বা এই ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলা 6 মেগাওয়াটের টাকা পাইতেছে হচ্ছে কনজিউমারদের কাছ থেকে, কিন্তু ওই বিদেশি যে কোম্পানিটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করছে, পাওয়ার প্ল্যান্ট থেকে প্রোডাকশন দিচ্ছে, তারা কিন্তু পে করতে হচ্ছে 10 মেগাওয়াটের। তাহলে কি জিনিসটা বুঝতেছো? তাদের জন্য এটা লস না? মানে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলার যে গ্রাহকরা পাইতেছে কম কারণ অনেক লস হয়ে যাইতেছে, 6 মেগাওয়াটের টাকা দিতেছে, কিন্তু পে করতে হইতেছে আলটিমেটলি তাকে কয় মেগাওয়াটের? 10 মেগাওয়াটের। এখন তুমি বলো এই গ্রাহকদের কি তাহলে ফুল আসলে সবসময় কারেন্ট রেখে লাভ আছে কিনা? যেখানে লস হচ্ছে এখানে ওরা ইচ্ছা করে করে মাঝে মাঝে লোডশেডিং করে রাখতেছে যাতে ওরা কোম্পানি হিসেবে লসে না চলে যায়। আমি কি বুঝাইতে পারছি? আমি জানি না কয়জন বুঝছো, তোমরা কি কেউ বুঝছো? একটু কথাবার্তা বইলো। আমি বুঝছি ভাইয়া। বুঝেছি। জি ভাইয়া বুঝেছি।
হ্যাঁ নুসাইবা ও জিজ্ঞেস বলছে করছে ইয়েস যে স্যার। সিস্টেমের লসের জন্য কিনা। হ্যাঁ, সিস্টেম লস যাতে কমানো হয়, ঠিক আছে। এখন তুমি 10 মেগাওয়াট পাইছো, হ্যাঁ, তুমি যদি রুরাল এরিয়া গুলাতে কম সাপ্লাই দাও, তুমি দেখা যাচ্ছে ওই 10 মেগাওয়াটের 9 মেগাওয়াট অ্যাকচুয়ালি মানুষকে সাপ্লাই দিতে পারছো, কারণ লস বেশি একটা হয় নাই। তুমি আরবান এরিয়া গুলাতে দিছো, এখানে ট্রান্সফরমার সবার বাসায় আছে, তুমি এইখানে লস টস হয় নাই, তুমি 10 মেগাওয়াট পাইছিলা কোম্পানির কাছ থেকে, তুমি 9.5 মেগাওয়াট বিক্রি করতে পারছো, কোনো লস নাই। তাহলে কি তোমার এজ এ কোম্পানি প্রফিট ভালো হবে? যে কোনো কোম্পানি তো দেখবে যে তার প্রফিটটা যাতে ভালো হয়। এই আস্তে আস্তে ভাইয়া রশনি জিজ্ঞেস করছে তাহলে ট্রান্সফরমার বাস্ট কেন হয়? একটা ট্রান্সফরমার ব্লাস্ট হয় অনেক কারণে, ঠিক আছে। কোনো কারণে ধরো লোড বেশি পড়ে গেছে সেকেন্ডারিতে, যেখানে আমরা যে 227 চাচ্ছিলাম, কোনো কারণে ধরো যে ওইটার বেড়ে গেছে। আমি সবাইকে একটু মিউট করে দিলাম। যেটা আমি সেকেন্ডারিতে 227 চাচ্ছিলাম, ওইখানে কোনো কারণে ডিমান্ড অনেক বাইরে গেছে, বুঝছো যে অনেকে সবাই এসি একসাথে ছেড়ে দিছে। ওই ডিমান্ড বাইরে যাওয়ার ফলে অনেক সময় হয়, অনেক সময় ট্রান্সফরমারের ইনপুটে কোনো ঝামেলা থাকলে হয়, অনেক রিজন থাকতে পারে যে ট্রান্সফরমার কেন আসলে ব্লাস্ট করবে। স্যার রশনির ব্লাস্টের কারণ বলছি। সাদিয়া একটা কোশ্চেন করছে যে আমাদের দেশে অপটিমাস প্রাইম নাই। আচ্ছা, ট্রান্সফরমারের সাথে অপটিমাস প্রাইম নিয়ে আসছে। ওকে, তো আমরা কি এই পর্যন্ত মোটামুটি বুঝতে পারছি কি কথাবার্তাগুলো বললাম, কেন আসলে আমরা ওই গ্রামের মানুষদের এখনো আসলে কারেন্ট দিতে পারতেছি না। একটা জিনিস মনে রাখবা, তোমরা কি কারেন্ট বিলের ক্ষেত্রে দেখছো যে শহরের এলাকায় কারেন্ট বিলের টাকা বেশি, গ্রামে কারেন্ট বিলের টাকা কম? এই জিনিসটা কি দেখছো কখনো? জি স্যার। হ্যাঁ ভাইয়া। তাহলে একটা জিনিস চিন্তা করো যে শহরের মানুষ বেশি টাকা দেয়, শহরের মানুষে কারেন্ট দিতে কোনো লসও হয় না, আর গ্রামের মানুষ টাকা কম দেয় আবার ওই কারেন্ট দিতে যায়, লসও বেশি হচ্ছে কোম্পানি। তাহলে এখন কোম্পানি কি করবে? পুরো টাইম কি কারেন্ট দিতে যাবে ওদেরকে? দিতে যাবে না। না ভাইয়া। এখন বলো হ্যাঁ এটা ভাইয়া থেকে বুঝছি। সলিউশনের ওয়ে কি, বলো, তোমাদেরকে জিজ্ঞেস করি। যাতে গ্রামের আলারা টাকা বাড়ায় দেয়। একটা ওয়ে হচ্ছে গ্রামের এলাকার মানুষ টাকা বাড়ায় দিবে যাতে ওই লস টস ওভারকাম করা যায়। আর কি ওয়ে হইতে পারে? রশনি? ইলেকট্রিসিটি প্রোডাকশন গ্রামেই যদি করে। একটা হচ্ছে ইলেকট্রিসিটি, হ্যাঁ, যত বাড়ির কাছে করতে পারবা লস তত কম হবে। আর কি হবে? ট্রান্সফরমার লাগানো। কে বললো এটা? আমি নিধি। আচ্ছা, নিধি বলছে একটা ট্রান্সফরমার লাগানো। আর কি হইতে পারে? মানে একটা না, মানে ট্রান্সফরমার আরো লাগানো। তুমি যেহেতু বলছিলা যে গ্রামে হচ্ছে ট্রান্সফরমার কম, দ্যাটস ওয়াই হচ্ছে লস বেশি হয়। এক্স্যাক্টলি। তাইলে আমি কি বলতে পারি যে আমাদের অনেক অনেক ট্রান্সফরমার লাগাইতে হবে, ঠিক আছে। আমরা যদি অনেক অনেক ট্রান্সফরমার লাগাইতে পারি, সোনু ক্লাস করতেছে আমি দেখতেছি, আর কে কে আছে এখানে? দিহান আছে আমাদের, ফেসবুকে জয়েন করছে ওরা। তো যেটা বলতেছিলাম যে আমরা যদি গ্রাম এলাকাতেও অনেক অনেক ট্রান্সফরমার লাগাইতে পারি, এবং আমরা যদি যে মোটা তার দিয়ে হাই ভোল্টেজে কারেন্ট নিতে পারি, হাই ভোল্টেজ লো কারেন্ট যদি নেই, তখন লস গুলা কম হবে। তখন লস কমায়ও আমরা গ্রামের মানুষদের মানে ভালো সার্ভিস দিতে পারবো। এখন দেখবা যে তোমরা যেটা বলতেছিলা যে অনেক গ্রামের এলাকায় আগে 12 ঘন্টা কারেন্ট থাকতো না, কিন্তু এখন হয়তো যাই না। কারণ কি? ওইসব এলাকায় ট্রান্সফরমার লাগাইছে, ওইসব এলাকায় লস কমায় ফেলছে, ঠিক আছে। যেহেতু লস কমাইছে, এখন কোম্পানিগুলো ওইসব এলাকাতেও কারেন্ট সাপ্লাই দিতে পারতেছে। বুঝা গেছে? তাহলে তোমরা এই যে শিক্ষাটা পাইলা, এখন আমাদের আমি একটু সমালোচনাও করি। আমাদের গভর্নমেন্ট ইনিশিয়ালি যেটা করছিল, তোমরা মনে আছে 2000, এটা তোমাদের ছোটবেলার কাহিনী, 2009-8 এই টাইমটায় কি হারে কারেন্ট যেত, সবার মনে আছে বাসায়? হ্যাঁ ভাইয়া। স্যার অর্ধেক টাইম কারেন্টই থাকতো না, ঘন্টার পর 1 ঘন্টা থাকতো, 1 ঘন্টা থাকতো না। হ্যাঁ। আমরা 5 বছর 6 বছর ধরে এই সিচুয়েশন কিন্তু চেঞ্জ করছি, ঠিক আছে। এখন আসো যে গভর্নমেন্টের ক্ষেত্রে বা আমাদের যে পলিসি মেকাররা আছে, এদের ক্ষেত্রে যেটা একটা প্রবলেম হয়ে গেছে, ওরা সবাই খালি পাওয়ার প্ল্যান্ট দিছে, পাওয়ার প্ল্যান্ট একটার পর একটা দিয়েই গেছে, কিন্তু ডিস্ট্রিবিউশন লাইনে এই যে ট্রান্সফরমার লাগবে, মোটা তার লাগবে, এগুলা যে চেঞ্জ করতে হবে, এগুলা কারো মাথায় ছিল না, ঠিক আছে। ফলে দেখা গেছে আমরা কিছুদিনের মধ্যেই পাওয়ার অনেক বাড়ায় ফেলছি, প্রোডাকশন আমরা প্রচুর প্রডিউস করতেছি পাওয়ার, কিন্তু আসলে লাইন যে দিব, বাসাবাড়িতে যে দিব, ওই লাইনগুলা ঠিক নাই, ট্রান্সফরমার নাই না। তাহলে কি দেখা গেছে, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি না করে কারেন্ট বাড়ায় ফেলছি। এখন আবার সবাই কি করতেছে? ইনফ্রাস্ট্রাকচার রেডি করার চেষ্টা করতেছে, ঠিক আছে। তোমরা জানো কিনা জানি না যে চাইনিজ কোম্পানিরা, বিভিন্ন কোম্পানি আছে বা চাইনিজ গভর্নমেন্টও আমাদের
এখন ডিস্ট্রিবিউশন পাওয়ার ডিস্ট্রিবিউশন লাইন ডেভেলপমেন্ট করার জন্য প্রচুর ইনভেস্ট করতেছে কিন্তু যখন ডিস্ট্রিবিউশন লাইনও ওপেন হবে বা ওকে হবে তখন আমরা বলতে পারবো যে আমরা আলটিমেটলি যে এত এত পাওয়ার প্ল্যান্ট হয়েছে ওইটার পুরোপুরি যে সুফলটা ওইটা তখন আমরা ভোগ করতে পারবো এখনো পারতেছি না কারণ আমাদের ডিস্ট্রিবিউশন লাইন আসলে রেডি না বুঝে গেছে জি ভাইয়া ওকে সো চলো আমরা তাহলে আরেকটা প্রবলেম দেখি আর কারো কোনো কোশ্চেন আছে তোমরা অনেক মানে একদম বাস্তব এক্সাম্পল পেয়ে গেলা অনেক কিছু যে ট্রান্সফরমার আসলে কেন দরকার ঠিক না কোনটা দরকার স্টেপ আপ না স্টেপ ডাউন স্টেপ আপ দুইটাই লাগে ঠিক না যে পাওয়ার প্ল্যান্ট থেকে পাওয়ার জেনারেট করে করেই সাথে সাথে স্টেপ আপ করা লাগে যাতে হাই ভোল্টেজে লো কারেন্ট দিয়ে তুমি কম কি বলে কম ইসে নিয়ে যেতে পারো কম লস করায় আবার বাসা বাড়ির আগে আবার কি দরকার স্টেপ ডাউন ট্রান্সফরমার দরকার ঠিক আছে ওকে সো চলো আমরা তাহলে আরেকটা প্রবলেম দেখি এর একটু ডিফারেন্ট টাইপের হবে স্যার এখানে কি তোমরা কি আর আজকে সবাই লোড লেখা হ্যাঁ লোড রেজিস্ট্যান্স কে অনেক সময় লোড হিসেবেও বলে স্যার আয়ারল্যান্ড কি বুঝি নেই আবার একটু বলো আয়ারল্যান্ড রেজিস্ট্যান্স ল্যান্ড কোনটা আর এল আয়ারল্যান্ড ল্যান্ড না লোড না লোড লোড আর লোড ওই যে অনেক সময় বলে না যে বাসায় লোড বাইরে গেছে লোড বাড়া মানে রেজিস্ট্যান্স বাড়া তুমি যত ফ্যান চালাইতে থাকবা রেজিস্ট্যান্স বেশি হবে লোড বাড়তে থাকবে ওকে স্যার বুঝা গেছে জি স্যার এখানে এনপি হচ্ছে ধরো 500 এনএস কত এটা বের করতে বলছে ঠিক একই ভাবে তোমাকে আরো কিছু ইনফরমেশন বের করতে বলছে যে আইপি কত এটাও বের করবা ইএস কত এটাও বের করবা এই তো এগুলা বের করো তিনটা জিনিস বের করতে বলছে তিনটা আননোন এনএস বের করতে বলছে ইএস বের করতে বলছে আইপি বের করতে বলছে আমাকে একটু জানাও যারা ইভেন ফেসবুকেও জয়েন করছো যে আমরা এই ম্যাথটা কিভাবে সলভ করব তিনটা জিনিস জানতে চাইছে এই স্যার হ্যাঁ বলো এখানে কি এই আই আর লোড দিয়ে কি ভি বের করা যাবে ইয়েস বের করা যাবে ওখানে কি v is equals to ir ধরে করতে হবে ওই যে p ইয়েস vi এর ইয়েস তাহলে বলো আমরা কিভাবে করব কেউ কোনো কথা বলতেছে না কিভাবে করব বলো অলরেডি একটা কোশ্চেন তোমরা সলভ করে ফেলছো মুখে মুখেই আমাকে বলে ফেলছো
স্যার ফার্স্টে সেকেন্ডারি সার্কিটের ইএমএফটা বের করা যাবে V is equal to IR এই ফর্মুলা দিয়ে। কে বলতেছো? আমি নুসাইবা। হ্যাঁ, নুসাইবা বলতেছে ES সমান সমান হচ্ছে IS ইনটু R লোড, ঠিক না? এটা দিয়ে বের করতে পারবো। এটা হবে হচ্ছে 4000 ইনটু 500 ইনটু 10 টু দি পাওয়ার 3 বলা যায়। আচ্ছা, তাহলে ES এর ভ্যালুটা কত আসে? অনেক বড় একটা ভ্যালু আসবে মনে হয়। 4000 ইনটু 500 ইনটু EXP3, তাহলে এটা আসতেছে হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 9, 2 ইনটু 10 টু দি পাওয়ার 9 ভোল্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা EP বাই ES ইকুয়াল টু NP বাই NS, ভাই এনএস এর ফর্মুলা হচ্ছে ওই যে ইপি বাই, হ্যাঁ ওইটা। এটা দিয়ে NS টা বের করে ফেলতে পারবো, ঠিক না? তাহলে আমরা হ্যাঁ, যদি হ্যাঁ। ভ্যালুগুলা বসাই, EP হচ্ছে 1000, ES হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার 9, NP হচ্ছে 500, তাহলে এখান থেকে NS টা বের হয়ে যাবে। NS কত আসে একটু আমাকে বের করে বলো। কিন্তু অনেক আসে, 10 টু দি পাওয়ার 9 আসে। ভাইয়া 2.5 ইনটু 10 টু দি পাওয়ার -4 আসে। তুমি মনে হয় ভুল করছো, একটু আবার চেক করো। ভাইয়া এনপি কত? 500 না? 10 টু দি পাওয়ার 9 না রেজাল্ট? 1 10 to the power 9 হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, 10 টু দি পাওয়ার 9 আসছে, এটাই রেজাল্ট। আচ্ছা, আমি একটু মিউট করে দিচ্ছি, অনেকের ব্যাকগ্রাউন্ড নয়েজ আসতেছে, ঠিক আছে? যারা কথা বলবা আনমিউট করে বলো। ওকে, তাহলে আমরা NS বের করে ফেলছি। তাহলে দুইটা রেজাল্ট অলরেডি বের করা শেষ। একটা হচ্ছে ES এর ভ্যালু কত, আর একটা হচ্ছে NS এর ভ্যালু কত, আর লাস্টলি যেটা IP বের করব। IP কোন ফর্মুলা দিয়ে বের করব? ওই যে প্রপোর্শনালের যে একটা EP ফর্মুলা বাই ES ইকুয়াল টু হচ্ছে IS বাই IP। এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, IS বাই IP। তাহলে ভ্যালুগুলো যদি বসাই, এখানে EP হচ্ছে 1000। আচ্ছা, বলো তো এটা স্টেপ আপ ট্রান্সফরমার, স্টেপ আপ না স্টেপ ডাউন ট্রান্সফরমার? যেহেতু বেড়ে গেছে স্টেপ আপ, এটা V ভোল্টেজ বেড়ে গিয়েছে। আচ্ছা, তোমরা কি এগ্রি করো যে এটা স্টেপ আপ ট্রান্সফরমার? দেখলে বোঝা যাচ্ছে Yes sir, 1000 থেকে এটা ভোল্টেজ চলে বেড়ে গেছে গেছে। হচ্ছে 1000 ভোল্টেজ থেকে চলে গেছে হচ্ছে কত ভোল্টে? 2 ইনটু 10 টু দি পাওয়ার 9। তাহলে যেহেতু ভোল্টেজ বাড়ছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমার। আমরা কি সবাই বুঝতে পারতেছি? মজা না? অঙ্কগুলো খুবই ইজি কিন্তু। আফিয়াও বলছে এটা স্টেপ আপ ট্রান্সফরমার, বোঝা গেছে? তাহলে এই টাইপের কোশ্চেন করবে আমাকে, যে আফটার অ্যানালাইজিং, হ্যাঁ, কমেন্ট অন দ্য টাইপ অফ দ্য ট্রান্সফরমার, ঠিক আছে? তখন তোমাকে বলতে হবে যে ট্রান্সফরমার টাইপ কি স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার। বোঝা গেছে? ভাইয়া এই চ্যাপ্টার থেকে কি সিডি তে কি ম্যাথ থাকে, নাকি সিডি তে হচ্ছে মানে সি তে ম্যাথ থাকে, ডি তে হচ্ছে থিওরি থাকে? দুইটাতেই ম্যাথ থাকে ইউজুয়ালি, ঠিক আছে? থিওরিও থাকতে পারে টুকটাক, বাট এই একটা ম্যাথই আসে। এই একটা ট্রান্সফরমারের ছবি দিবে, নাও দিতে পারে ছবি, অনেক সময় প্রাইমারির ইনফরমেশন সেকেন্ডারি ইনফরমেশন দিয়ে দেয়, বাট মানে অঙ্ক এরকম ভাবে করতে হবে। আচ্ছা, যদি বলতো যে প্রাইমারিতে লোড বের করো, বের করতে পারতা? প্রাইমারির লোড, এই লোডটা তো সেকেন্ডারি দিয়ে দিছে, ঠিক না? হ্যাঁ বের করা যেত। কিভাবে বের করতাম? ইপি ইকুয়াল টু কি বলতে পারি? আইপি ইনটু আরপি, প্রাইমারি লোড। সো এখানে ইপি আইপি জানি, আমি চাইলে কিন্তু প্রাইমারি লোডও বের করে ফেলতে পারবো, ঠিক আছে? সো অনেক ফর্মুলা আছে, আমরা বলতে পারি যে ইপি বাই ইএস ইকুয়াল টু এনপি বাই এনএস, এটা একটা ফর্মুলা। ইপি বাই ইএস ইকুয়াল টু আইএস বাই আইপি, এটা একটা ফর্মুলা। আর নরমাল যে ফর্মুলা ভি ইকুয়াল টু আইআর ছিল, ওটা এখানেও অ্যাপ্লিকেবল, ই ইকুয়াল টু আইআর হিসেবে। বুঝছি আমরা? ক্লিয়ার সবাই? জি স্যার।